সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজ 1857 সালের সিপাহী বিদ্রোহ নিয়ে কিছু কথা বলব। যারা অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন এবং যারা শোষিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, যাদের প্রাণে সাহস আছে, আজ পরাধীনতার শৃঙ্খল ভাঙার সময় এসেছে। যারা অধিকার আদায়ে একমত হয়েছেন, সেই মুক্তিকামী জনতা আজ জেগে উঠুন। মনে রাখবেন, আপনারা সেই 1857 সালের বীরদের যোগ্য উত্তরসূরি, যারা বুকে রক্ত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে, যারা শোষণের শিকল ভেঙে ফেলতে প্রস্তুত। আজ তাদের পক্ষ থেকে আমার বিপ্লবী অভিনন্দন গ্রহণ করুন। আজ ফিরে দেখি সেই সময় এই অঞ্চলে কি ঘটেছিল। 1857 সালের বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি আমাদের বর্তমান সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি বুঝতেও সাহায্য করে। ইতিহাস কেবল নাম বা তারিখের তালিকা নয়, বরং এটি একটি জাতির অভিজ্ঞতার ভাণ্ডার। মানুষ আজ কেন সিপাহী বিদ্রোহ সম্পর্কে জানবে, তার কিছু যৌক্তিক কারণ আছে। সেগুলো হলো, প্রথম স্বাধীনতা সংগ্রাম বা প্রথম সশস্ত্র মহাবিপ্লব হিসাবে এই বিদ্রোহটাকে দেখা হয়। সিপাহী বিদ্রোহ, যা 1857 সালে সংগঠিত হয়েছিল বা শুরু হয়েছিল, তখন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেওয়ার প্রথম সশস্ত্র মহাবিপ্লব। 1857 সালের বিদ্রোহকে অনেক ঐতিহাসিক ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে অভিহিত করেন। এটি ছিল প্রথমবার যখন হিন্দু, মুসলিম এবং বিভিন্ন অঞ্চলের মানুষ একটি সাধারণ লক্ষ্যের জন্য একত্রিত হয়েছিল। লক্ষ্যটি ছিল ব্রিটিশদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করা। আজকে নাগরিক হিসাবে আমাদের জানা প্রয়োজন যে বর্তমানে স্বাধীনতা একদিনে আসে, এর পিছনে শত বছরের পুঞ্জীভূত ক্ষোভ ও আত্মত্যাগ ছিল। এই বিদ্রোহের ফলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং শাসনভার সরাসরি ব্রিটিশ রানীর হাতে চলে যায়। এর ফলে যে নতুন প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থা চালু হয়, তার অনেক কিছুই আজও আমাদের উপমহাদেশের শাসন ব্যবস্থায় টিকে আছে। বিদ্রোহের সময় হিন্দু ও মুসলিম সিপাহীদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য দেখা গিয়েছিল, তা বর্তমান সময়ের জন্য এক বড় শিক্ষা। ব্রিটিশরা পরবর্তীতে এই ঐক্য ভাঙার জন্য অনেক প্রচেষ্টা চালায়। ঐক্য ভাঙতে তারা ভাগ করো এবং শাসন করো নীতি গ্রহণ করেছিল। ইতিহাস জানলে আমরা বুঝতে পারি যে কিভাবে বিভাজন একটি জাতিকে দুর্বল করে দেয়। একটি সংগঠিত শক্তির বিরুদ্ধে সাধারণ মানুষ ও সৈনিকরা যখন অন্যায়ের প্রতিবাদ করে, তখন তা পরবর্তী প্রজন্মের জন্য অধিকার আদায়ের সাহস হিসাবে কাজ করে।
1857 সালের ঘটনা আমাদের শেখায় যে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একটি নাগরিক অধিকার। ইতিহাস জানলে বর্তমানে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বোঝা যায় এবং নিজেদের শিকড় সম্পর্কে সচেতন থাকা সহজ হয়। মূলত একটি জাতির আত্মপরিচয় এবং অধিকার আদায়ের চেতনা ধরে রাখতেই এই ইতিহাসগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। 1857 সালের 10ই মে মেরাটে শুরু হওয়া এই বিদ্রোহ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের বিরুদ্ধে প্রথম ব্যাপক সশস্ত্র গণ অভ্যুত্থান। এটি মূলত সিপাহীদের মাধ্যমে শুরু হলেও দ্রুত উত্তর ও মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকেও উজ্জীবিত করে। তৎকালীন বিভিন্ন বিখ্যাত ব্যক্তি, বিশেষ করে বিনায়ক দামোদর সভাকর তার বিখ্যাত গ্রন্থে এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। এটি শুধু সৈনিকদের বিদ্রোহ ছিল না, বরং সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে এক বিশাল গণজাগরণ। এই বিদ্রোহের পিছনে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় এবং সামরিক কারণ কাজ করেছে। 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম প্রধান রাজনৈতিক কারণ ছিল লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি। ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্য বিলোপ নীতি ছিল একটি অত্যন্ত বিতর্কিত এবং একতরফা আইন। মূলত এটি দেশীয় রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার একটি সুকৌশল অজুহাত। এই সত্য বিলোপ নীতির বা আইনের কথাগুলি ছিল, বলা যায় এরকম: যদি কোনো ভারতীয় রাজা বা দেশীয় রাজ্যের শাসক কোনো নিজের পুত্র সন্তান না রেখে মারা যেতেন, তবে সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশদের অধীনে চলে যেত। এটি সত্য বিলোপ নীতির মূল কথা। এবং যে প্রচলিত নিয়মগুলি ছিল তখন, ওই প্রচলিত নিয়মগুলো এরকম যে কোনো রাজার নিজের সন্তান না থাকলে তিনি কাউকে দত্তক নিতে পারতেন এবং সেই দত্তক পুত্রই সিংহাসনে বসতেন। এইটা ওই সময় প্রচলিত ছিল এবং এইভাবেই ওই সময় রাজ্যগুলি শাসিত হতো। নিজের পুত্র সন্তান না থাকলেও দত্তের মাধ্যমে শাসিত হতো বা সিংহাসনে আরোহণ করত। কিন্তু এই সত্য বিলোপ নীতির অনুযায়ী দত্তক নেওয়া পুত্র বাবার ব্যক্তিগত সম্পত্তির মালিক হতে পারলেও সিংহাসনে উত্তরাধিকারী বা রাজা হতে পারতেন না। ব্রিটিশরা দাবি করত এরকম: যেহেতু কোনো বৈধ বংশধর নেই, তাই সে রাজ্যের আর কোনো স্থায়ী শাসন বা স্থানীয় শাসন থাকবে না, এটি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে যাবে।
এই নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি একে একে সাতারা, সম্বলপুর, নাগপুর ও ঝাঁসির মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলো দখল করে নেন। আবার আমরা যদি লক্ষ্য করি যে যে অঞ্চলগুলি এই সত্য বিলোপ নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি দখল করে নিয়ে গিয়েছিল, সেগুলো হচ্ছে একে একে তারা সাতারা, সম্বলপুর, নাগপুর ও ঝাঁসির মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলো তারা দখল করে নেন, যা দেশীয় রাজাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। সাতারা ছিল এই নীতিতে দখল করা প্রথম রাজ্য 1848 সালে। 1857 সালের বিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপটে অযোধ্যা দখল এবং মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের প্রতি ব্রিটিশদের আচরণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1856 সালে লর্ড ডালহৌসি অপশাসনের অজুহাত দেখিয়ে অযোধ্যা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে নেন। এটি ভারতীয় রাজন্যবর্গের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করে, কারণ তারা বুঝতে পারেন যে ব্রিটিশদের সাথে মিত্রতা থাকলেও কোনো রাজ্যই আর নিরাপদ নয়। ওই সময় যারা রাজন্যবর্গ শঙ্কার মধ্যে ছিল ব্রিটিশদেরকে নিয়ে। এক সময়ের প্রতাপশালী মুঘল সম্রাটকে ব্রিটিশরা যেভাবে ক্ষমতার আসন থেকে সরিয়ে নামমাত্র পেনশনার এ পরিণত করেছিল, তার কিছু বিবরণ যদি এখন দেই তাহলে অনেকটাই এই নীতির আলোকে অনেকটাই অবগত হওয়া যায়। এখন তার কিছুটা সংক্ষিপ্ত কথা বলি। মুঘল সম্রাটরা এক সময় এই সমগ্র ভারতের নিয়তি নির্ধারক ছিলেন, কিন্তু 1803 সালে ব্রিটিশরা দিল্লি দখলের পর সম্রাট কার্যত তাদের অধীনে চলে যান। ব্রিটিশরা তার সার্বভৌম ক্ষমতা কেড়ে নিয়ে তাকে কেবল দিল্লির রাজা হিসেবে স্বীকৃতি দেয়। ব্রিটিশরা সম্রাটের নিজস্ব আয়ের সকল উৎস, যেমন কর আদায়, জমিদারি বন্ধ করে দেয়। কর আদায়, জমিদারি এই সব কিছু তারা বন্ধ করে দেয়। সম্রাটকে স্বাধীন শাসক থেকে সরিয়ে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর নির্ভরশীল করে দেয়, অর্থাৎ তার একটা নির্দিষ্ট পরিমাণ বছরে সম্রাটকে টাকা দিবে, বা বলা যায় বর্তমানে তারা ওই সময় পেনশনার বা ভাতাভোগীতে পরিণত করা হয়েছিল এই সময়। আর আরও কিছু অসম্মান আরও লক্ষ্য করা যায়, ইতিহাস থেকে পাওয়া যায়। যেমন তারা লাল কেল্লার বাইরে যাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয় এবং বিদেশি কোনো শক্তির সাথে বা বিদেশি কোনো মানুষের সাথে যোগাযোগের ক্ষমতা বন্ধ করে দেওয়া হয়। এমনকি মুদ্রাতেও সম্রাটের পরিবর্তে ব্রিটিশ প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। এই গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি সম্রাটের পদমর্যাদাকে পুরোপুরি ধূলিসাৎ করতে কিছু কঠোর ঘোষণাও দিয়েছিল।
বাহাদুর শাহ জাফরের মৃত্যুর পর তার উত্তরাধিকাররা আর সম্রাট উপাধি ব্যবহার করতে পারবেন না, এইরকম কিছু কঠোর ঘোষণা লর্ড ডালহৌসি দিয়েছিলেন। আরও আছে, রাজপরিবারকে ঐতিহাসিক লালকেল্লা ছেড়ে দিয়ে দিল্লির উপকণ্ঠে কুতুব মিনারের কাছে একটি সাধারণ বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এটাতে এই অবস্থান না, আরও আছে, সেটা হচ্ছে তার সন্তানদের রাজকীয় সম্মান ও ভাতা কমিয়ে দেওয়ারও পরিকল্পনা করা হয় এই সময়। এই 1857 সালের বিদ্রোহের সময় সিপাহীরা বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করলে ব্রিটিশরা একে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য করে। বিদ্রোহ দমনের পর ব্রিটিশদের নিষ্ঠুরতা ছিল নজিরবিহীন। এরকম কিছু নিষ্ঠুরতা আমরা যদি ওই সময়ের ইতিহাস থেকে জানি, তাহলে নিষ্ঠুরতার পরিমাণটা আসলে এখন কেউ সহ্য করার মতো না। প্রথমে সম্রাটের সামনেই, সম্রাটের যে দুই ছেলে ছিল, সম্রাটের সামনেই নির্মমভাবে তাকে হত্যা করা হয়। আরও আছে, আরও নির্মমতার ইতিহাস আছে, সেটা হচ্ছে তাকে বন্দিও করা হয়, সম্রাটকে বন্দি করা হয়। বন্দি করে সুদূর মায়ানমার, ওই এখন যেটা হচ্ছে সুদূর মায়ানমার, তৎকালীন বার্মার, মানে তখন যে বার্মাটা ছিল, এখন তার নাম তো হচ্ছে মায়ানমার, তাকে এই সম্রাটকে বন্দি করে সুদূর মায়ানমারে, তৎকালীন বার্মার রেঙ্গুনে নির্বাসিত করা হয়। এই ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের সম্রাটের পরিবারগুলোকে দেওয়া হয়। তার পরবর্তীতে আরও যদি আমরা আরও লক্ষ্য করে দেখি, যে শেষ জীবনে সম্রাটের রেঙ্গুনের একটি সাধারণ ঘরে অত্যন্ত নিঃস্ব, আবার বলতেছি অত্যন্ত নিঃস্ব অবস্থায় 1862 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সময়ের মহান মুঘল সাম্রাজ্যের শেষ প্রতিনিধি। মৃত্যুটা ছিল এরকম। আরও যদি সহজভাবে বলা যায়, মুঘল সম্রাটকে তার পূর্বপুরুষদের গৌরবময় সিংহাসন থেকে নামিয়ে ব্রিটিশরা তাকে শুধু যে গ্রেফতার করতো, তবুও একটা কথা ছিল, তারা তাকে দয়ার পাত্র বা একজন বেতনভুক্ত কর্মচারী হিসেবে গণ্য করত। এটি ছিল তার জীবনের বা তার জন্য সবচেয়ে বড় মানসিক ও সামাজিক অপমান। এই মানসিক ও সামাজিক অপমানই 1857 সালের বিস্ফোরণের অন্যতম ইন্ধন হিসাবে কাজ করেছে। এরপরে আমরা লক্ষ্য করব যে ব্রিটিশরা অতিরিক্ত ভূমি রাজস্ব আদায়, দেশীয় কুটির শিল্পের ধ্বংস এবং কৃষকের উপর সীমাহীন শোষণ সাধারণ মানুষকে নিঃস্ব করে দিয়েছিল। সতীদাহ প্রথা বিলোপ, বিধবা বিবাহ প্রবর্তন সহ বিভিন্ন সংস্কারকে অনেক রক্ষণশীল মানুষ ধর্মীয় হস্তক্ষেপ বলে মনে করেছিলেন। এছাড়া আরও যে কাজগুলি করেছিল, তারা জোরপূর্বক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরণের আশঙ্কাও ওই সময় ছড়িয়ে পড়েছিল।
ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সিপাহীদের বেতন, পদোন্নতি ও সুযোগ সুবিধায় বৈষম্য ছিল। তবে বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে নতুন এনফিল্ড রাইফেলের কার্তুজ নিয়ে। তখন গুজব ছড়ায় যে এই কার্তুজে গরু ও শূকরের চর্বি লাগানো হয়েছে, যা হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত করে। বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ হিসেবে দেখা যায় 1857 সালের ফেব্রুয়ারি মাসে বাংলার বহরমপুরে। এটা বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ বহরমপুরে। 19 নং নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহীরা নতুন কার্তুজ, এই যে চর্বি লাগানো কার্তুজ, গরু এবং শূকরের চর্বি লাগানো কার্তুজটা ব্যবহারে তারা অস্বীকৃতি জানায়। এরপর 29 মার্চ ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অফিসারদের উপর আক্রমণ চালিয়ে বিদ্রোহের ডাক দেন। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় এবং 8 এপ্রিল 1857 তারিখে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রকৃত বিস্ফোরণ ঘটে 10 মে 1857 সালে মিরাট সেনানিবাসে। তখনকার সিপাহীরা ব্রিটিশ অফিসারদের হত্যা করে দিল্লির দিকে অগ্রসর হচ্ছিল বা অগ্রসর হতে যাচ্ছিল। 11 মে সকালে বিদ্রোহীরা যমুনা নদী পার হয়ে লালকেল্লায় পৌঁছায়। আগে লালকেল্লা সম্বন্ধে অনেক বর্ণনা, অনেক কথা বলেছি। এই লালকেল্লায় তারা 11 মে সকালে যমুনা নদী পার হয়ে বিদ্রোহীরা লালকেল্লায় পৌঁছায়। তারা বৃদ্ধ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট বা শাহেনশাহ-ই হিন্দুস্তান হিসাবে ঘোষণা করেন। শুরুতে সম্রাট দ্বিধাগ্রস্ত থাকলেও পরে সিপাহীদের চাপে বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেন। ঐক্যের প্রতীক হয়ে ওঠেন। বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব দেন। এখন ঝাঁসির একটা কথা বলি। ঝাঁসির রাজা গঙ্গাধর রাও মারা যাওয়ার পর তার কোনো নিজস্ব সন্তান ছিল না। রানী লক্ষ্মীবাঈ একটি পুত্র দত্তক নিয়েছিলেন, কিন্তু ব্রিটিশরা সত্যবিলোপ নীতির অজুহাতে সেই দত্তক পুত্রকে উত্তরাধিকার হিসেবে মেনে নিতে অস্বীকার করে এবং ব্রিটিশরা ঝাঁসি দখল করে নেয়। এই অন্যায়ের প্রতিবাদে তিনি তার দত্তক পুত্রের অধিকার আদায়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। রানী লক্ষ্মীবাঈ ঘোষণা করেছিলেন, আমি আমার ঝাঁসি দেব না, এবং 1857 সালের বিদ্রোহে সক্রিয়ভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। 1858 সালের 18 জুন গোয়ালিয়রের যুদ্ধে তিনি বীরের মৃত্যুবরণ করেন।
ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ তার অসীম সাহস ও বীরত্বে আজও কিংবদন্তি হয়ে আছেন। মূলত এই নীতি দেশীয় রাজাদের মধ্যে ব্রিটিশদের প্রতি চরম ঘৃণা, অবিশ্বাস ও ভয় তৈরি করেছিল, যা 1857 সালের সিপাহী বিদ্রোহের পথটি আরও প্রশস্ত করে। ঝাঁসি সম্পর্কে কিছু তথ্য দেই। ঝাঁসি ভারতের উত্তরপ্রদেশের একটি ঐতিহাসিক শহর। এটি মূলত রানী লক্ষ্মীবাঈয়ের বীরত্ব এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের জন্য বিশ্বজুড়ে পরিচিত। তিনি ছিলেন এই অঞ্চলের রানী। ঝাঁসিতে একটি কেল্লা আছে, এটি পাহাড়ের উপর অবস্থিত, যেখান থেকে পুরো শহরটা অবলোকন করা যায় বা দেখা যায়। এখন কানপুরের বিদ্রোহ সম্পর্কে কিছু বলি। নানা সাহেব ছিলেন মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া। এই বিষয়গুলি অনেক ক্ষেত্রে অজানা আমাদের। দ্বিতীয় পেশোয়া এবং দ্বিতীয় বাজিওয়ারের দত্তক পুত্র ছিলেন। আবার বলছি, কানপুরের বিদ্রোহ সম্পর্কে। কানপুরের বিদ্রোহে নানা সাহেব ছিলেন মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া দ্বিতীয় বাজিওয়ারের দত্তক পুত্র। পেশোয়া শব্দটি মূলত ফার্সি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নেতা বা প্রধানমন্ত্রী, এরকম এই ধরনের। মারাঠা সাম্রাজ্যে এটি ছিল অত্যন্ত শক্তিশালী একটি প্রশাসনিক পদ। কানপুরে বিদ্রোহের মূল দায়িত্বে ছিলেন এই নানা সাহেব। ব্রিটিশরা তার পেনশন বন্ধ করে দিলে তিনি বিদ্রোহী হন এবং নিজেকে পেশোয়া ঘোষণা করেন। তাকে সহায়তা করেন তার বিশ্বস্ত সেনাপতি তাতিয়া তুপি। নাম হচ্ছে তাতিয়া তুপি, বিশ্বস্ত তার সেনাপতি। নানা সাহেব ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের অন্যতম মহানায়ক তাতিয়া টুপিকে 1859 সালের 18 এপ্রিল ভারতের শিবপুরীতে, বর্তমানে মধ্যপ্রদেশ, ব্রিটিশরা তাকে ওই জায়গায় ফাঁসি দিয়েছে। ফাঁসির মঞ্চে যাওয়ার সময়ও তার মধ্যে কোনো ভয় ছিল না। তিনি নিজেই নিজের গলায় ফাঁসি দড়ি পরে নিয়েছিলেন বলে জনশ্রুতি আছে বা অনেক ক্ষেত্রে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। লখনৌতে বিদ্রোহে নেতৃত্ব দেন বেগম হজরত মহল। তিনি তার নাবালক পুত্র বার্জিস কদরকে নবাব ঘোষণা করে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। বিহারের জগদীশপুরের প্রবীণ জমিদার কুনওয়ার সিং বয়সের বাধাকে জয় করে বীরত্বের এক অনন্য নজির স্থাপন করেছিলেন। বিদ্রোহের সময় ওনার বয়স ছিল 80 বছর। এই বয়সে তিনি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে বিহার ও উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন। 1858 সালের এপ্রিল মাসে ব্রিটিশদের বিরুদ্ধে একটি বড় জয়ের পর মারাত্মকভাবে আহত অবস্থায় তিনি মারা যান। তার সাহস আজও লোকগাথায় অম্লান হয়ে আছে।
এখন কিছু ব্যর্থতার কারণের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে বিদ্রোহে দ্রুত ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত আসলে সফল হয়নি বিদ্রোহটা। কারণগুলি ছিল বাংলার যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বেশিরভাগের নির্লিপ্ততা, হায়দ্রাবাদের নিজাম, নেপালের গুর্খা সৈন্য, পাঞ্জাবের কিছু গোষ্ঠী এবং অনেক দেশীয় রাজার ব্রিটিশদের প্রতি সক্রিয় সমর্থন ছিল। এক হচ্ছে যে শিক্ষিত বাংলার মধ্যবিত্ত তাদের বেশিরভাগই নির্লিপ্ততা, তারপরে এই সমস্ত সৈন্যরা হায়দ্রাবাদের নিজাম, নেপালের গোর্খা, এই পাঞ্জাবের কিছু গোষ্ঠী, তারা ব্রিটিশদের প্রতি অত্যন্ত সক্রিয় সমর্থন করেছে। আধুনিক অস্ত্র এবং আসলেও ঐক্যেরও কিছু অভাব লক্ষ্য করা যায়। আধুনিক অস্ত্র তাদের বিদ্রোহীদের হাতে ছিল না, যুদ্ধ কৌশলও তারা জানত না, তাদের ভিতরে একতাও বা ওই ধরনের ঐক্য তাদের ভিতরে অভাব লক্ষ্য করা যায়। জেনারেল নীল ও নিকোলসনের নেতৃত্বে ব্রিটিশরা অত্যন্ত নিষ্ঠুরতার সাথে বিদ্রোহ দমন করেছিলেন। কার নেতৃত্বে? জেনারেল নীল ও নিকোলসের নেতৃত্বে নিষ্ঠুরতার মাত্রাটা ছিল বর্ণনাতীত। সম্রাট বাহাদুর শাহ জাফরকে 1858 সালের রেঙ্গুনে, বর্তমান ইয়াঙ্গুনে নির্বাসিত করা হয়, যেখানে তিনি 1862 সালে মারা যান, যা পূর্বে বলেছিলেন। হাজার হাজার বিদ্রোহীকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় বা কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া হয়, গুলি করে উড়িয়ে দেওয়া হয়। 1858 সালের মধ্যে বিদ্রোহ সম্পূর্ণ দমিত হয়, কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারী। যদিও ব্রিটিশদের উন্নত রণকৌশল এবং কিছু স্থানীয় রাজা ও গোষ্ঠীর অসহযোগিতার কারণে এই বিদ্রোহ সফল হয়নি, তবে এর প্রভাব ছিল সুদূর প্রসারী। এর ফলে কি ধরনের অবস্থা পরিবর্তিত হয় লক্ষ্য করা যায় যে এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারত সরাসরি, এই অঞ্চলটা সরাসরি ব্রিটিশ রানীর অধীনে চলে আসে। ব্রিটিশ রানী ভিক্টোরিয়া 1858 সালে সরাসরি কোম্পানির শাসন থেকে অবসান ঘটে, ব্রিটিশ রানীর সরাসরি তত্ত্বাবধানের অধীনে চলে আসে। এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের বীজ কাঁপিয়ে দিয়েছিল এবং ভারতীয়দের মনে জাতীয়তাবাদের বীজ বপন করেছিল। রানী লক্ষ্মীবাঈয়ের তরবারি, তাতিয়া টুপির গেরিলা কৌশল, মঙ্গল পাণ্ডের আত্মত্যাগ এবং কুনওয়ার সিংহের বীরত্ব, এসব আজও আমাদের শেখায় যে ঐক্যবদ্ধ প্রতিরোধ শোষণের শৃঙ্খল ভাঙতে পারে। এই বীরদের আত্মত্যাগই প্রমাণ করেছিল যে কামানের গোলা বা আধুনিক অস্ত্রের চেয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা অনেক বেশি শক্তিশালী। 1857 সালের এই রক্তাক্ত সংগ্রামী পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের মূল প্রেরণা ও ভিত্তি গড়ে ওঠে। সিপাহী বিদ্রোহ সম্পর্কে আজ এ পর্যন্ত।